এসএসকেএম হসপিটাল কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে নামকরা একটি সরকারি হসপিটাল। এই এসএসকেএম হসপিটালে 2023 সালের অক্টোবর মাসের শুরুর দিকে একটা ভৌতিক ঘটনা ঘটে। যেই ঘটনাটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল ওই হসপিটালেরই এক রোগীর সাথে। তবে এই রকম ঘটনা যে কোনো হসপিটালের যে কোনো রোগীর সাথেই ঘটতে পারে, আমাদের সাথেও ঘটতে পারে। কিন্তু কেন? কি এমন ঘটনা? কেন হসপিটালের রোগীদের সাথে এইরকম ঘটনা ঘটে? যদি আমাদের সাথেও এইরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আমরা কিভাবে এই ঘটনা থেকে বেরিয়ে আসব? এই প্রত্যেকটি কথাই আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। যার সাথে এই ঘটনাটা ঘটেছিল, তার হাজবেন্ডই আমাকে এই ঘটনাটা লিখে পাঠিয়েছে। তো সে ঠিক যেভাবে ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছে, আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি। হাই উৎপল, আমি অরিন্দম চক্রবর্তী, দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে আজ তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখছি। যেই ঘটনাটি আমার স্ত্রীর সাথে 2023 সালের অক্টোবর মাসের শুরুর দিকে এসএসকেএম হসপিটালে ঘটে। ঘটনাটা এতটাই ভয়ঙ্করভাবে ঘটে যে তুমি ধারণাও করতে পারবে না। আমার স্ত্রী সোহিনী তো মারা যাওয়ার উপক্রম, বলতে গেলে মৃত্যুর সঙ্গে লড়াই করে কোনো রকমে জিতে ফিরেছে। সেই সময় কলকাতা এবং আশেপাশের গ্রাম শহরগুলোতে ডেঙ্গু অত্যাধিক মাত্রায় বেড়ে যায়। হ্যাঁ, আমার স্ত্রীও সেই ডেঙ্গুতেই আক্রান্ত হয়। সেই সময় সোহিনীর বয়স 29। হঠাৎই একদিন ঘুম থেকে উঠে আমি খেয়াল করি যে সোহিনীর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। কি করব না, আপাতত ঘরে প্যারাসিটামল ছিল, সেটাই খাওয়ালাম। জ্বরটা একটু কমলে ওকে ডাক্তারখানা নিয়ে যাই। তবে ডাক্তার কোনো রকম রিস্ক না নিয়ে সঙ্গে সঙ্গেই বেশ কিছু টেস্ট লিখে দেয়। আমি টেস্টগুলো করাই, আর এই টেস্টগুলো করাতেই মানে রিপোর্ট আসতেই ওর ডেঙ্গু ধরা পড়ে। ডাক্তার ডেঙ্গুর জন্য এবার আলাদাভাবে ট্রিটমেন্ট শুরু করেন। বেশ কিছু ওষুধ দেন এবং বাড়িতেই মশারি খাটিয়ে রেস্ট নেওয়ার পরামর্শ দেন। তবে ডাক্তারের এই ওষুধগুলো কোনো কাজই দিচ্ছিল না। ওর অবস্থা দিনকে দিন আরো খারাপ হতে শুরু করলো। ডাক্তার বেশ কিছু ওষুধ চেঞ্জও করলো, কিন্তু লাভ কিছুই হলো না। উল্টে যত দিন এগোতে থাকলো, ততই শারীরিক অবস্থার অবনতি হতে লাগলো। ডাক্তার তো এবার বলেই দিল যে আপনি আর বেশি দেরি করবেন না, যত শীঘ্রই সম্ভব ওকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করুন। তো ডাক্তারের কথা মতো আমি তাই করি। ওই দিনই ওকে এসএসকেএম হসপিটালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করি। ওয়ার্ড তখন খুবই ভিড়। পুরো ওয়ার্ড জুড়েই শুধু স্যালাইন, মশারি আর ওষুধের গন্ধ। আসলে ওই ওয়ার্ডের প্রত্যেকটি রোগী ডেঙ্গু আক্রান্ত। সোহিনীর বেড নম্বর ছিল 7। ওর পাশের বেডে অর্থাৎ 8 নম্বর বেডে ভর্তি ছিলেন 45 বছরের এক মহিলা, মঞ্জু কিস্কু। এই মঞ্জু কিস্কুর মুখ একেবারেই শুকনো, শরীরটাও বেশ দুর্বল, তবে চোখে তার এক অদ্ভুত মায়া। ওই প্রথম দিনই তিনি সোহিনীর দিকে তাকিয়ে এক হাসি কণ্ঠে বলেছিলেন, ভয় পাস না মা, কিচ্ছু হবে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। সোহিনীর শরীর তখন খুবই দুর্বল, তাই সে সেই মুহূর্তে কোনো কিছু না বলতে পারলেও মুখে একটা মিষ্টি হাসি হেসেছিল। মঞ্জু দেবী এবার আমার সঙ্গেও কথা বলল, এই যেমন আমাদের বাড়ি কোথায়, আমার নাম কি, সোহিনীর নাম কি, এইসব। আমিও ওনার সঙ্গে সৌজন্যবোধে আলাপ পরিচয় করলাম। তবে এই আলাপ পরিচয় করতেই আমি জানতে পারলাম
যে সোহিনীর বয়সী ওনারও একটা মেয়ে ছিল, তারও বিয়ে হয়েছিল, কিন্তু বেশি দিন সংসার করতে পারেনি। কেননা বিয়ের 9 মাসের মাথায় সে সাপের কামড়ে মারা যায়। যেই কারণে এই মঞ্জু দেবী বর্তমানে মানসিকভাবে বেশ অনেকটাই বিপর্যস্ত। তবে হসপিটালে সোহিনীকে দেখে তিনি সোহিনীর মধ্যে নিজের মেয়ের প্রতিচ্ছবিকে খুঁজে পান। তিনি বলেন যে তার মেয়েও নাকি হুবহু সোহিনীর মতনই দেখতে ছিল। যেই কারণে তিনি সোহিনীকে নিজের মেয়ের মতনই ভালোবাসতে শুরু করেন। সোহিনীর মাথার চুল বেঁধে দেওয়া, সোহিনীর জন্য ফল কেটে দেওয়া, এমনকি সোহিনীর সঙ্গেই দিনরাত গল্প। মানে বলতে গেলে সোহিনী যেন ওনার কাছে নিজের মেয়ে হয়ে ফিরে এসেছিল। তবে এই ঘনিষ্ঠতা বেশি দিন টিকল না। সোহিনী হসপিটালে ভর্তি হওয়ার 3য় দিন রাতে ঘটনাটা অন্যদিকে মোড় নিল। ওই দিন রাত 12টার পর থেকেই মঞ্জু দেবীর শরীরটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। না, জ্বর তখন সেরকম খুব একটা ছিল না, তবে ওনার শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে লাগলো। ডাক্তার, নার্স, মঞ্জু দেবীর বাড়ির লোক সবাই ছুটাছুটি আরম্ভ করলো। অক্সিজেন মাস্ক পরানো হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। রাত 3টার দিকে মঞ্জু দেবী আমাদের সবাইকে কাঁদিয়ে মৃত্যুবরণ করলেন। সোহিনীও সেদিন প্রচুরই কেঁদেছিল, কেননা ওই অল্প সময়ের মধ্যেই সোহিনীও মঞ্জু দেবীকে নিজের মায়ের মতনই ভালোবেসে ফেলেছিলেন। মঞ্জু দেবীর এইভাবে চলে যাওয়াটা সোহিনীও মেনে নিতে পারেনি। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে সোহিনীর ছুটির ব্যবস্থা করি, কেননা আমি জানি ও একটু ভীতু। ও এখানে থাকলে বারবার ওই পাশের বেডের দিকে তাকাবে আর মঞ্জু দেবীর কথা ভেবে রাতের বেলায় ভয় পাবে। তো ডাক্তারবাবু আমার কথা মতো সোহিনীর ছুটির ব্যবস্থা করেন। দুপুরের দিকে সোহিনীকে বাড়িতে আনি। ওর শরীর তখনও অনেকটাই দুর্বল, কিন্তু অবস্থা কিছুটা স্থিতিশীল। ওই দিন রাত থেকেই সোহিনীর সাথে বেশ কিছু ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। এই যেমন ওই দিন রাতেই সোহিনী যখন ঘুমাচ্ছে, তখন আমি সোফায় বসে ল্যাপটপে কাজ করছিলাম। তবে ঠিক এই সময় আমি পুরো স্পষ্টই শুনতে পাই যে সোহিনী ঘুমের মধ্যেই বিড়বিড় করে কী সব যেন বলছে। কি বলছে এটা শোনার জন্য আমি যখন ওর মুখের কাছে কানটাকে নিয়ে গেলাম, তখন আমি পুরো স্পষ্টই শুনলাম যে সোহিনী বলছে, মা, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে। তুমি যদি চলেই যাবে তাহলে আবার ফিরে কেন এলে? তুমি কি আমাকে কিছু বলতে চাও? সোহিনীর বিড়বিড় করে বলা এই কথাগুলো শুনে আমি ওকে ঝাঁকিয়ে তুলি। ওকে ঝাঁকিয়ে তুলতেই মানে ওর চোখ চাইতেই আমি খেয়াল করি যে ওর চোখগুলো মারাত্মক রকমের বড় বড় হয়ে গেছে, এমনকি চোখগুলো পুরো লাল বম হয়ে উঠেছে। আমি ওকে জিজ্ঞাসা করতে যাব যে তুমি এরকম বিড়বিড় করছিলে কেন? দেখি তার আগে ওই আমাকে বলে উঠছে, এই জানো, আমি না স্বপ্নে মঞ্জু দেবীকে দেখলাম। আমি দেখলাম উনি আমার মাথার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে। আমি সোহিনীকে সান্ত্বনা দিলাম, বললাম ওসব কিছুই না, তুমি তো ওনাকে মায়ের মতন ভালোবেসে ফেলেছিলে, তাই ওরকম উল্টোপাল্টা স্বপ্ন দেখছো। ওকে আমি এটাও বললাম যে দেখো, স্বপ্ন কখনো সত্যি হয় না, তুমি ওইসব নিয়ে ভয় পেও না, তুমি ঘুমাও, আমি তোমার পাশে শুচ্ছি। আমিও ব্যাপারটাকে নিয়ে সেই মুহূর্তে খুব একটা মাথা ঘামাইনি। তবে ওই রাতের ওই ঘটনার পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতেই চলল। সোহিনী শুধু রাতের বেলায় নয়, দিনের বেলাতেও অনুভব করতে লাগলো যে তার আশেপাশে সবসময় মঞ্জু দেবীর আত্মা ঘোরাফেরা করছে। কেননা
সোহিনী মাঝে মধ্যেই একটা শ্বাস ফেলার আওয়াজ শুনতে পাচ্ছিল। কখনো কখনো আবার মঞ্জু দেবীর কণ্ঠে মা ডাকও শুনতে পাচ্ছিল। মানে এই বাড়ি ফেরার পর থেকে সোহিনীর সাথে একের পর এক ভৌতিক ঘটনা ঘটতেই চলল। সোহিনীও আস্তে আস্তে কেমন যেন পাল্টে যেতে লাগলো, কেমন যেন খেপা পাগল মতন হয়ে গেল। চোখের নিচে কালি, এলোমেলো চুল, আর কথাবার্তায় কেমন এক অদ্ভুত টান। এছাড়াও ওর অস্বাভাবিক রকমভাবে খিদেও বেড়ে গেল। রাক্ষসের মতন হাওমাও করে সমস্ত খাবারকে একসাথে গোগ্রাসে গিলতে লাগলো। একসাথে একসঙ্গে ৩-৪ জনের খাবার খাওয়ার পরেও বলতে লাগলো খিদে পেয়েছে, আরো খেতে দাও। তবে এটার থেকেও বেশি ভয় পেয়েছিলাম যখন ও আমার চোখের সামনেই ওর নিজের নখ দিয়ে নিজের শরীরে আঁচড় দিতে লাগলো। আমি যখন ওকে আটকাতে গেলাম, ও আমাকে বলে উঠল, চলে যাও, চলে যাও এখান থেকে। মা আমাকে নিতে এসেছে, আমি মায়ের কাছে যাব। এই বলে নিজেই একটা বিকট হাসি হাসতে শুরু করে। তবে ও যখন এই বিকটভাবে হাসে তখন আমি খেয়াল করি যে ওর চোখগুলো কেমন যেন পাল্টে গেছে। আমি ওর বারণ শুনিনি, কোনোভাবে ওকে আটকালাম। তবে সেই মুহূর্তের জন্য ও স্বাভাবিক অবস্থায় ফিরলেও ভোরবেলায় আবারও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। যেই ঘটনাটা এখনো পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ছিল। সোহিনী ভোর ৩টার দিকে ঘুম থেকে উঠে হঠাৎ করেই বারান্দার দরজা খুলে বাইরে চলে যাই। আমি কিন্তু তখনও ঘুমাচ্ছিলাম। আমার চোখ দুটো হালকা লেগে গিয়েছিল। তবে কি করে জানি না হঠাৎ করেই ঘুমটা আমার ভেঙে গেল। আর এই ঘুম ভাঙতেই আমি খেয়াল করি যে সোহিনী বিছানায় নেই, এমনকি বারান্দার দরজাটাও খোলা। আমি কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গেই বাইরে বেরোই। আর এই বাইরে বেরোতেই আমি দেখি সোহিনী বারান্দার রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে। ও আকাশের দিকে হাত বাড়িয়ে বলছে, মা, আমি তোমার কাছে আসছি, আসছি আমি তোমার কাছে। এই বলে ও নিচের দিকে ঝাঁপ দিবে। ঠিক তখনই আমি দৌড়ে গিয়ে পেছনের দিক থেকে ওকে জড়িয়ে ধরি, ওকে কোনোরকম ভাবে আটকাই। তবে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, ওকে যখন আমি জড়িয়ে ধরি তখন ওর পুরো শরীর বরফের মতন ঠান্ডা হয়ে গিয়েছিল। এমনকি ওর শরীরটা তখন এতটাই ভারী হয়ে গিয়েছিল যে আমি ওকে ঠিক মতন ভাবে নড়াতেও পারছিলাম না। কিন্তু তারপরেও কোনোরকম ভাবে ওকে ঘরের মধ্যে এনে বিছানায় শুই করাই। ও কিন্তু তখন অলরেডি জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে যখন সকাল দিকে ওর জ্ঞান ফিরে তখন আমি ওকে বলি যে চলো আমরা একবার ডাক্তারখানা যাই, তুমি অনেক দুর্বল হয়ে গেছো, তোমাকে ডাক্তার দেখানো প্রয়োজন। কিন্তু না, ও রাজি হয় না। উল্টে ও চেঁচিয়ে চেঁচিয়ে বলে ওঠে, না, আমি ডাক্তারখানা যাব না, ওরা আমাকে বুঝবে না, আমি মায়ের কাছে যাব, মাই একমাত্র আমাকে বুঝবে। উৎপল, আমার নিজের মা, সোহিনীর মা, এরা দুজনেই জীবিত। কিন্তু এরপরেও সোহিনী যে বারবার মা মা বলছে, এতে করে আমার বুঝতে অসুবিধা হয়নি যে ও কার কথা বলছে। আর সবচেয়ে বড় কথা, সোহিনী এই শেষবার যেই কথাগুলো বলছিল এই প্রত্যেকটি কথাই সোহিনী সেই মঞ্জু দেবীর কণ্ঠস্বরে বলছিল। না, আমি আর দেরি করলাম না। আমি ওই দিনই আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ শুরু করি, তাদেরকে সমস্ত কথাই জানাই। তবে কথা বলতে বলতে আমার মামাতো ভাই রাহুল, যেহেতু সে বর্ধমানে থাকে, তো সে আমাকে এক তান্ত্রিকের সন্ধান দেয়।
তান্ত্রিকের নাম রাঘবানন্দ ভট্টাচার্য। রাহুলই তার কলিগদের মারফত ওই তান্ত্রিকের নাম্বার জোগাড় করে আমাকে নাম্বারটা দেয়। আমি ওনার সঙ্গে কথা বলে ওই দিনই ওনাকে আমাদের বাড়িতে আনার ব্যবস্থা করি। উনি আমাদের বাড়িতে এসে পৌঁছান সন্ধে 7টার দিকে। বাড়িতে এসে প্রথমে সোহিনীকে ভালো করে দেখেন, তারপর ঘরের প্রতিটি রুমে 4টি কোণে 4টি করে লবঙ্গ আর 4টি করে শুকনো লঙ্কা পোড়ান। তারপর সোহিনীকে জোর কদমভাবে মেঝেতে বস করিয়ে তার মাথার উপর হাত রেখে জোরে জোরে মন্ত্রপাঠ শুরু করেন। এইভাবে একটানা মোটামুটি মিনিট 15 মন্ত্রপাঠ করার পর ঘরের মধ্যে হঠাৎ করেই বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। ঘরের দরজা জানালার পাল্লাগুলো নিজের থেকেই হাওয়ায় দুলতে শুরু করে। এমনকি সোহিনীও চিৎকার করতে শুরু করে। সে চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে বারবার একটা কথাই বলে, মা, আমাকে তুমি নিয়ে যাও আমাকে, এখন আমাকে বাঁচতে দিবে না। না, সোহিনী বেশিক্ষণ চিৎকার করতে পারেনি, কেননা ও কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারায়। তবে ও জ্ঞান হারালেও মানে ওই জ্ঞান হারানো অবস্থাতেও তান্ত্রিক ওকে ঝাড়ফুঁক করেন। ওর হাতে একটা তাবিজও বেঁধে দেন। তারপর ঘরের মেন দরজায় ঘোড়ার নাল আর একটা সূর্য মূর্তি টাঙিয়ে সোহিনীর চোখে মুখে জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরান। না, সেদিনের পর থেকে সোহিনীর সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। সোহিনী বেশ কিছুদিন শারীরিকভাবে দুর্বল ছিল ঠিকই, তবে কিছুদিন যাওয়ার পর ও আবারও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে ও আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন, কেননা প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত 10টায় এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতে থাকে। ও হ্যাঁ, লাইক করার পর দেখবেন একটা হাইপ বাটন আসছে, প্লিজ ওই বাটনে ক্লিক করে একটা হাইপ করে দেবেন, এতে করে আমি এইরকম ঘটনা আরো বেশি উৎসাহ নিয়ে আনতে পারবো। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। আজকের প্রশ্ন, সোহিনীদের সাথে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন তার বয়স কত ছিল? তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন হাওড়া থেকে গৌরব মল্লিক, সরবাণী দত্ত, এসকে আমিরুল ইসলাম ও বাদল খটিয়াল। নদিয়া থেকে সাথী দাস, হুগলি থেকে সুরদীপ কুণ্ডু, সুখেন্দু ঘোষ ও জবা চক্রবর্তী, বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে, বর্ধমান থেকে প্রীতম বিশ্বাস, উত্তর 24 পরগনা থেকে অসীম নন্দী, সমা বোস, শ্রেয়া দাস মুখার্জি ও চিরঞ্জিত অধিকারী, কলকাতা থেকে সায়ন চৌধুরী, রাজু কুমার মাহাতো, মনীষা দত্ত রয়, সৌজাত্য ঘোষ ও মানিক সাহা, দক্ষিণ দিনাজপুর থেকে অনুশ্রী দেবনাথ, কটক থেকে রাধে শ্যামপাল, দক্ষিণ 24 পরগনা থেকে মেঘা মণ্ডল, অয়ন মণ্ডল, মামনি দাস ও আয়ুষ সরকার, জলপাইগুড়ি থেকে বিপ্লব দাস এবং সর্বশেষ বাংলাদেশ থেকে মিম। তো চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত 10টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।